আসসালামু আলাইকুম। অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। মাত্র এক সপ্তাহের ব্যবধানে বাংলাদেশের রাজনীতিকে আওয়ামী লীগ একেবারে আন্তর্জাতিক ময়দানে নিয়ে এসে ফেলেছে। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের ক্ষমতাকে বারবার চ্যালেঞ্জ জানিয়ে আসছিলেন ইউনূস এবং তার সন্ত্রাসের সঙ্গীরা। কিন্তু আওয়ামী লীগও জানে কি করে আন্তর্জাতিক মাঠে খেলতে হয়। ইউনূস একাই কেবল আন্তর্জাতিক মাঠের খেলোয়াড় নন, তার বয়সের সমান বয়সী আওয়ামী লীগ যে বহু আগে থেকেই আন্তর্জাতিক মাঠের খেলোয়াড় সেটা প্রমাণ করতে আওয়ামী লীগ সময় নিয়েছে, কিন্তু ঘুরেও দাঁড়াচ্ছে। প্রথমে জাতিসংঘের মহাসচিবকে চিঠি দিয়েছে তাদেরই অঙ্গ সংগঠনের দেওয়া রিপোর্টকে চ্যালেঞ্জ জানিয়ে, যে রিপোর্টকে ইউনূস শেখ হাসিনাকে ফাঁসি দেওয়ার কাজে ব্যবহার করতে চাইছে। আর তারপর নেদারল্যান্ডের রাজধানী দা হেগে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালতে সরাসরি ইউনূস সরকারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলেছে। এবার বাবা জীবন কি করবেন দেখা যাক। চলুন বিষয়টি আরো বিস্তারিত জেনে আসা যাক। বাংলাদেশের রাজনীতিতে এমন কিছু মুহূর্ত আসে যা শুধু অভ্যন্তরীণ ক্ষমতার লড়াই নয়, রাষ্ট্রের চরিত্র এবং আন্তর্জাতিক অবস্থানও পাল্টে দেয়। আওয়ামী লীগের আন্তর্জাতিক অপরাধ আদালতে যাওয়া ঠিক সেরকম একটি মুহূর্ত। এটি কেবল একটি মামলা নয়, বরং এক রাজনৈতিক ঘূর্ণাবর্তের ঘোষণা, ফিরে দাঁড়ানোর ঘোষণা, যেখানে দেশীয় দমননীতি আন্তর্জাতিক বিচার ব্যবস্থার মুখোমুখি হতে যাচ্ছে। শেখ হাসিনা সরকারের পতনের পর যে প্রশাসন ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে ক্ষমতায় এসেছে তাদের বিরুদ্ধে এখন অভিযোগ উঠেছে সাংগঠনিকভাবে রাজনৈতিক হত্যাযজ্ঞ চালানোর। এই অভিযোগ শুধু একটি দলের অভিযোগ নয়, এটি সেই দীর্ঘ প্রতিশোধ রাজনীতির চূড়ান্ত পরিণতি যা বাংলাদেশের ইতিহাসে বারবার দেখা গেছে। শেখ হাসিনাকে সরানোর পর যা ঘটেছে বাংলাদেশে, তাকে অন্তর্বর্তী সরকার বলা হলেও বাস্তবে এটি যে একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত। যারা নিজেদেরকে সংস্কারক হিসেবে দেখাতে চেয়েছিল, কিন্তু ক্ষমতায় বসেই তারা প্রতিশোধের আগুনে নিজেদেরকে পুড়িয়েছে এবং আওয়ামী লীগকে পুড়িয়ে ভস্ম করতে চেয়েছে। আওয়ামী লীগের হাজারো নেতাকর্মী রাতারাতি নিখোঁজ হয়ে গেছে, গ্রেপ্তার বা লাশ হয়ে ফিরেছে। বাংলাদেশের নদীগুলোতে হাজার হাজার লাশ ভাসছে, নিরপরাধ লাশ, এবং তাদের কোনো অপরাধ কি ছিল না তা জানা যায় না, কিন্তু তারা লাশ হয়ে বাংলাদেশের নদীগুলোতে ভাসছে। প্রশাসন বলছে তারা অপরাধী এবং সহিংস আন্দোলনকারীদের দমন করছে, কিন্তু প্রত্যক্ষদর্শী স্থানীয় সংবাদ মাধ্যম এবং মানবাধিকার সংগঠনগুলো নানা প্রতিবেদন উঠে এসেছে ভিন্ন চিত্র। সেখানে গ্রেপ্তার হওয়া লোকেরা জীবিত ফিরছেন না, থানায় বা অজানা স্থানে তাদের মৃত্যু হচ্ছে, পরে সেটিকে আত্মহত্যা বা স্বাভাবিক মৃত্যু বলে চালানো হচ্ছে বা অপমৃত্যু হিসেবে চালানো হচ্ছে। এই সময়েই শুরু হয়েছে অপারেশন ডেভিল হান্ট। ডক্টর ইউনূস এই আওয়ামী লীগকে দমনের জন্যই শুরু করেছিল অপারেশন ডেভিল হান্ট। ঘোষিত লক্ষ্য ছিল আইন শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা, কিন্তু বাস্তবে এটি ছিল একতরফা রাজনৈতিক অভিযান। আওয়ামী লীগের অভিযোগ অনুযায়ী মাত্র 12 দিনের এই অভিযানে প্রায় 18,000 মানুষকে গ্রেপ্তার করা হয়, যাদের অনেকের বিরুদ্ধে কোনো অভিযোগই ছিল না। গ্রামীণ পর্যায়ের সংগঠন ভেঙে ফেলা, পরিবারের উপর চাপ সৃষ্টি আর দলীয় কর্মীদের টার্গেট করে হত্যা, সব মিলিয়ে এই অপারেশন ডেভিল হান্ট ছিল আওয়ামী লীগ নির্মূলের অভিযান, অথবা অপারেশন আওয়ামী লীগ হান্ট। এই অভিযোগই এখন আন্তর্জাতিক অপরাধ আদালতের বা আইসিসির টেবিলে পৌঁছে গেছে। আওয়ামী লীগের পক্ষে লন্ডনের ডাউটি স্ট্রিট চেম্বারের বিশিষ্ট আইনজীবী স্টিভেন পাউলস কেসি রোম সংবিধির 15 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী একটি আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করেছেন এই আদালতে। অভিযোগপত্রে স্পষ্ট বলা হয়েছে, বাংলাদেশে আওয়ামী লীগ এবং তার সমর্থকদের বিরুদ্ধে পরিচালিত হত্যা, নির্যাতন এবং নির্বিচারে গ্রেপ্তার আন্তর্জাতিক অপরাধ আদালতের এখতিয়ারের মধ্যে পড়ে। অভিযোগে আরো উল্লেখ আছে, গত বছরের জুলাই থেকে এ পর্যন্ত অন্তত 400 জন আওয়ামী লীগ নেতাকর্মী এবং সমর্থক নিহত হয়েছেন। তাদের মধ্যে অনেকে প্রতিপক্ষের হাতে মার খেয়ে, আবার কেউ আটক অবস্থায় প্রাণ হারিয়েছেন। 25 জনের মৃত্যু ঘটেছে পুলিশ এবং কারা হেফাজতে, আর তাদের দেহে নির্যাতনের স্পষ্ট চিহ্ন দেখা গেছে। যদিও সরকারি ব্যাখ্যা ছিল হৃদরোগে বা হার্ট ফেল করে মৃত্যু, যেটি বাংলাদেশে এর আগেও হয়েছিল অপারেশন ক্লিন হার্টের সময়। অভিযোগপত্রে এই তথ্যের সঙ্গে যুক্ত করা হয়েছে ভিডিও ফুটেজ, প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য এবং মৃতদের পরিবারের বিবৃতি। এর পাশাপাশি আওয়ামী লীগ অভিযোগ করেছে যে অন্তর্বর্তী সরকারের অধীনে রাজনীতিক, বিচারক, আইনজীবী, সাংবাদিক এবং সাংস্কৃতিক কর্মীদেরও নির্বিচারে গ্রেপ্তার করা হয়েছে। অনেককে আগে আটক করে পরে সাজানো মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এসবের মধ্যে এমন উদাহরণও আছে যেখানে জামিন অযোগ্য অভিযোগ ব্যবহার করে দীর্ঘদিন আটক রাখা হচ্ছে, যাতে কেউ আইনি প্রতিকার চাইতে না পারে।
সবচেয়ে বিতর্কিত পদক্ষেপ ছিল দায় মুক্তি অধ্যাদেশ, যা 2024 সালের 14 অক্টোবর ইউনূস সরকারের সময় জারি করা হয়। এতে স্পষ্ট নির্দেশ ছিল যে 15 জুলাই থেকে 8ই আগস্ট পর্যন্ত যারা সরকার বিরোধী আন্দোলনে অংশ নিয়েছিল তাদের বিরুদ্ধে কোনো মামলা বা গ্রেপ্তার করা যাবে না। আওয়ামী লীগের মতে এই অধ্যাদেশ কার্যত হত্যাকারীদের আইনি রক্ষা কবচ দিয়েছে। আন্দোলনকারীদের হাতে আওয়ামী লীগ কর্মীদের পিটিয়ে হত্যা, দোকানপাট বাড়িঘর পুড়িয়ে দেওয়া, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করা, অগণিত পুলিশ সদস্যকে হত্যা, এসব ঘটনার সুস্পষ্ট প্রমাণ থাকা সত্ত্বেও অভিযুক্তদের মুক্তি দেওয়া হচ্ছে বা দায় মুক্তি দেওয়া হচ্ছে। এই দায় মুক্তির মধ্যে ইউনূস প্রশাসন অপরাধীদের নয়, বিরোধীদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। সেনাবাহিনী এবং পুলিশকে যৌথভাবে ব্যবহার করে দলীয় প্রতিশোধমূলক অভিযান চালানো হচ্ছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এবং কূটনৈতিক মহলে এর সমালোচনা উঠলেও ইউনূস সরকারের প্রতি পশ্চিমা সমর্থন তখনও অটুট ছিল, এখন তো আছে, কিন্তু এখন সেই সমর্থন খানিকটা হলেও প্রশ্নবিদ্ধ। কারণ আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠছে, একজন নোবেল বিজয়ী প্রশাসকের অধীনে কিভাবে এরকম মানবাধিকার লঙ্ঘন সম্ভব এবং সেই মানবাধিকার লঙ্ঘনের দায় মুক্তিও সম্ভব রাষ্ট্রীয় ক্ষমতাকে ব্যবহার করে। এই প্রেক্ষাপটে আওয়ামী লীগ আইসিসির দ্বারস্থ হয়েছে। তাদের বক্তব্য স্পষ্ট, দেশীয় আদালতে কোনো বিচার সম্ভব নয়। ইউনূস সরকারের অধীনে প্রশাসন এবং বিচার ব্যবস্থা রাজনৈতিকভাবে নিয়ন্ত্রিত, তাই ন্যায় বিচারের একমাত্র উপায় আন্তর্জাতিক আদালতের তদন্ত। অভিযোগপত্রে আরো বলা হয়েছে, বাংলাদেশের অভ্যন্তরে ন্যায় বিচারের বাস্তবসম্মত কোনো সম্ভাবনা নেই। অপরাধীরা রাষ্ট্রীয় মদদে দায় মুক্তি ভোগ করছে। এখানে একটা গুরুত্বপূর্ণ আইনি পয়েন্ট আছে। বাংলাদেশ 2010 সালের 23শে মার্চ রোম সংবিধিতে স্বাক্ষর করে এবং একই বছরের 1 জুন থেকে তা বাংলাদেশে কার্যকর হয়। ফলে দেশটি আইসিসির সদস্য রাষ্ট্র হিসেবে আদালতের বিচারিক এখতিয়ার মেনে নিয়েছে, অর্থাৎ এই মামলা আন্তর্জাতিক আইনের দিক থেকে সম্পূর্ণ বৈধ। আওয়ামী লীগের এই পদক্ষেপ আন্তর্জাতিক মহলে আলোড়ন তুলেছে। এর আগে আওয়ামী লীগের পক্ষ থেকে সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন জাতিসংঘের মহাসচিবকে একটি চিঠি দিয়েছেন এবং সেই চিঠিতে তিনি প্রশ্ন তুলেছেন, জাতিসংঘের যে মানবাধিকার সংস্থা রয়েছে OHCHR, তারা যে একটি রিপোর্ট দিয়েছে, ডক্টর ইউনূসের ফরমায়েশ মতো রিপোর্ট, যেখানে যে রিপোর্টকে ব্যবহার করে শেখ হাসিনাকে ফাঁসি দেওয়ার ষড়যন্ত্র শুরু হয়েছে এবং আদালতকে ব্যবহার করে এই রিপোর্টকে মূল প্রমাণ হিসেবে দেখিয়ে শেখ হাসিনাকে ফাঁসির আয়োজন প্রায় সম্পূর্ণ করে ফেলা হয়েছে। সেই রিপোর্টকে চ্যালেঞ্জ করে আব্দুল মোমেনের এই চিঠি আন্তর্জাতিক মহলে বেশ আলোড়ন তুলেছে। পশ্চিমা দেশগুলো এখনো আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি, তবে মানবাধিকার সংগঠনগুলো তদন্তের আহ্বান জানিয়েছে। কেউ এটিকে রাজনৈতিক কৌশল বলছে, কেউ দেখছে ন্যায় বিচারের শেষ আশ্রয় হিসেবে। কিন্তু একটি জিনিস পরিষ্কার, এই যে আইসিসির মামলা, এই মামলাটি বাংলাদেশের রাজনীতিকে আবার আন্তর্জাতিক অঙ্গনে টেনে এনেছে। কারণ ডক্টর ইউনূস ক্ষমতায় এসেই শেখ হাসিনাকে আন্তর্জাতিক আদালতে নেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু তারা দেখলেন শেখ হাসিনাকে আন্তর্জাতিক আদালতে নেওয়ার মতো পরিস্থিতি আসলে নেই, কারণ এই মামলা ধুপে টিকবে না। ফলে আওয়ামী লীগ যখন এই মামলাটি দায়ের করলো, তখন আন্তর্জাতিক মহলে ঠিক শোরগোল উঠেছে। আইসিসির প্রসিকিউটর এখন অভিযোগের প্রাথমিক যাচাই বাছাই শুরু করবেন। যদি আদালত মনে করে যে এই অপরাধগুলো মানবতা বিরোধী অপরাধ হিসেবে গণ্য হতে পারে, তাহলে পূর্ণাঙ্গ তদন্ত শুরু হবে। তখন সাক্ষ্য, ভিডিও প্রমাণ, ফরেনসিক রিপোর্ট, এমনকি আন্তর্জাতিক পর্যবেক্ষক মিশনের রিপোর্টও আদালতে জমা পড়বে। একবার সেই তদন্ত শুরু হলে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপর আন্তর্জাতিক নজরদারি নেমে আসবে, এটা প্রায় নিশ্চিত। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ এক সময় যুদ্ধাপরাধের বিচার শুরু করে ইতিহাসের ভারসাম্য ফিরিয়ে এনেছিল। আজ সেই দলই আন্তর্জাতিক আদালতের সামনে ন্যায় বিচারের আবেদন করছে, নিজেদের উপর সংগঠিত রাজনৈতিক গণহত্যার বিচার চেয়ে। ইতিহাস যেন একেবারে উল্টো হয়ে গেছে, উল্টো পথে হাঁটছে। কিন্তু নীতিগতভাবে এই পদক্ষেপটি বাংলাদেশের রাজনীতিকে নতুন এক অধ্যায় নিয়ে গেছে। আপনি প্রশ্ন করতে পারেন, আইসিসি কি আওয়ামী লীগের এই আবেদন গ্রহণ করবে? যদি করে, তাহলে বাংলাদেশের রাজনীতি শুধু ঢাকার রাজপথে নয়, আন্তর্জাতিক আদালতের বিচার পক্ষেও লড়বে। আর যদি না করে, তবুও আওয়ামী লীগের কৌশল সফল, কারণ তারা দেখাতে পেরেছে আমরা ভুক্তভোগী আর অন্যায়ভাবে সন্ত্রাস এবং রক্তপাত ঘটিয়ে আমাদের ক্ষমতাচ্যুত করা হয়েছে। এই মুহূর্তে যা ঘটছে তা শুধু একটি দলের মামলা নয়, এটি বাংলাদেশের ন্যায় বিচার, রাজনৈতিক নৈতিকতা এবং আন্তর্জাতিক দায়বদ্ধতার পরীক্ষা। আওয়ামী লীগ হয়তো সময় নিতে চায়, কিন্তু তাদের বার্তা স্পষ্ট। অন্যায়ভাবে রক্তপাত ঘটিয়ে ক্ষমতা দখলকারীরা একদিন আন্তর্জাতিক বিচারের মুখে পড়বেই।
করতেই হবে। বিচার এখন কেবল সময়ের ব্যাপার। বাংলাদেশের মানুষ একটা জটিল বাস্তবতায় বসবাস করছে। ভয়, দমন, অন্যদিকে প্রতিশোধের রাজনীতি। মানুষের আস্থা কোথায় থাকবে বলুন? ইউনূস সরকার দাবি করছে তারা দেশকে রাজনৈতিক শুদ্ধি দিচ্ছে, কিন্তু এই শুদ্ধির নামে যদি মানুষ মরতে থাকে, পরিবার নিখোঁজ হয়, আর বিচার না মেলে, তবে সেটি কোনো সংস্কার নয়, এটি রাষ্ট্রীয় বর্বরতা। আওয়ামী লীগ এখন এই বর্বরতার শিকার। এই বাস্তবতাকেই আন্তর্জাতিক আইনের কাঠগড়ায় নিয়ে গেছে। আন্তর্জাতিক আদালত কি তাদের কথা শুনবে? সম্ভবত শুনবে, কিন্তু সময় লাগবে। কিন্তু সেটাই হবে আওয়ামী লীগের জয়ের শুরু, কারণ আন্তর্জাতিক মঞ্চে আলোচনার জায়গা দখল করেছে আওয়ামী লীগ। রাজনৈতিকভাবে নিপীড়িত একটি দলের এই পদক্ষেপ দেখিয়ে দিচ্ছে তারা এখনো লড়াইয়ের ময়দানে আছে, শুধু কৌশল বদলে গেছে। দেশীয় রাজনীতিতে পরাজিত করা হয়েছে তাদেরকে, কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে যেখানে সরকারি দমন যন্ত্রের কোনো ক্ষমতা চলে না, সেখানে তারা ঠিকই পৌঁছে গেছে। শেষ পর্যন্ত আদালতের রায় যাই হোক, এই পদক্ষেপ বাংলাদেশের রাজনীতিতে একটি স্থায়ী পরিবর্তন আনবে। এখন থেকে যে কোনো সরকার জানবে অভ্যন্তরীণ দমন এবং হত্যা শুধু দেশের ভেতরে আটকে থাকে না, তা একদিন আন্তর্জাতিক আদালতের দরজায় পৌঁছায়। শেখ হাসিনা বা তার দলের জন্য এটি শুধু প্রতিশোধ নয়, এক ধরনের নৈতিকতা পুনরুদ্ধার। তারা হয়তো জানেন রাজনৈতিক পরিসরে ফিরে আসা একটু সময় নিচ্ছে, কিন্তু বিচার এবং ইতিহাসের পরিসরে নিজেদের জায়গা পুনরুদ্ধার করার এখন সম্ভব। এই কারণেই আমি আসলে বলছি যে আওয়ামী লীগের আন্তর্জাতিক খেলা শুরু হয়ে গেছে। এখন শুধু সময়ের অপেক্ষা, কখন আন্তর্জাতিক আদালত সেই খেলায় প্রবেশ করে এবং ঘোষণা দেয় অন্যায়ভাবে রক্তপাত ঘটিয়ে ক্ষমতা দখলকারীরা একদিন তাদের অপরাধের হিসাব দিতে বাধ্য হবে। কত নেছো, কবে দেবা, কবে যাবা। আওয়ামী লীগের খেলা ভয়ঙ্কর। ইউনূস বাবাজি বুঝতে পারছেন না তো? বুঝতে পারবেন, কিছুদিনের মধ্যে বুঝতে পারবেন। ভালো থাকেন আপনারা। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে এবার ইউনূসের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা। কোন অপরাধ আদালত? নেদারল্যান্ডের হেগে অবস্থিত সেই আদালতে এবার ইউনূসের বিরুদ্ধে খুন, নৃশংসতা, কারাবন্দীকরণ এবং নির্যাতনের অভিযোগে অভিযুক্ত করে মামলা করা হয়েছে। আপনারা জানেন যে গত 15 মাস বাংলাদেশের মানুষের জীবন বিপন্ন করে ছেড়েছে নোবেলম্যান ইউনূস। তারই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ আওয়ামী লীগ সংশ্লিষ্টদের ওপর মানবতা বিরোধী অপরাধ আইসিসিতে তদন্তের আহ্বান জানিয়ে একটি যোগাযোগ দাখিল করা হয়েছে। যেটি জানা যাচ্ছে যে বাংলাদেশে জুলাই 2024 থেকে শুরু হওয়া বিক্ষোভ ও রাজনৈতিক পালাবদলের পর আওয়ামী লীগের কর্মকর্তা ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে সংগঠিত হওয়া প্রতিশোধমূলক সহিংসতা আন্তর্জাতিক অপরাধ আদালতে আইসিসি এখতিয়ারভুক্ত মানবতা বিরোধী অপরাধের শামিল। এই দাবি জানিয়ে আইসিসি এর প্রসিকিউটরের কাছে একটি আনুষ্ঠানিক আর্টিকেল 15 যোগাযোগ বা কমিউনিকেশন দাখিল করা হয়েছে। লন্ডনের ডাউটি স্ট্রিট চেম্বার্সের স্টিভেন পাউলস কেসি গত বৃহস্পতিবার এই যোগাযোগ দাখিল করেন। এতে প্রসিকিউটরের কাছে বাংলাদেশের সংগঠিত অপরাধের পূর্ণাঙ্গ তদন্ত শুরু করার জন্য অনুরোধ জানানো হয়েছে। দাখিলকৃত অভিযোগে বলা হয়েছে, শেখ হাসিনার সাবেক সরকারের সঙ্গে যুক্ত আওয়ামী লীগ নেতা ও কর্মীদের টার্গেট করে যে ব্যাপক প্রতিশোধমূলক সহিংসতা চালানো হয়েছে তা খুন, কারাবন্দীকরণ এবং নিপীড়ন সহ মানবতা বিরোধী অপরাধের সমতুল্য। যোগাযোগে যুক্তি দেওয়া হয়েছে যে বাংলাদেশে এই গুরুতর অপরাধগুলোর দেশীয়ভাবে কোনো বাস্তবসম্মত তদন্ত বা বিচার হওয়া সম্ভব না এই মুহূর্তে। এর ফলস্বরূপ অপরাধীরা দায় মুক্তি লাভ করছে। উল্লেখ্য, বাংলাদেশ 2010 সালের 23 মার্চ থেকে আইসিসির রোম স্ট্যাটিউট অনুসমর্থন করে এবং এর ফলে 1 জুন 2010 তারিখে এই বিধি বাংলাদেশে কার্যকর হয়। এই অভিযোগে সহিংসতার একটি ভয়াবহ বিবরণ পেশ করা হয়েছে। আর্টিকেল 15 যোগাযোগে সহিংসতা ও নির্যাতনের বেশ কিছু মারাত্মক চিত্র তুলে ধরা হয়েছে, যেমন ব্যাপক হত্যাকাণ্ড। অভিযোগ অনুযায়ী জুলাই 2024 থেকে এ পর্যন্ত প্রায় 600 আওয়ামী লীগ নেতা ও কর্মী নিহত হয়েছেন। তাদের মধ্যে অনেকেই হিংস্র জনতার হাতে মারধর এবং গণপিটুনির শিকার হয়েছেন। এই হত্যাকাণ্ডের প্রমাণ হিসেবে সাক্ষী ও ভিডিও প্রমাণ সরবরাহ করা হয়েছে। আরেকটি অভিযোগের মধ্যে অভিযোগ করা হয়েছে ব্যাপক কারাবন্দীকরণ। যোগাযোগে বলা হয়েছে, আওয়ামী লীগের সঙ্গে যুক্ত বা সংশ্লিষ্ট বলে মনে করা ব্যক্তিরা ভিত্তিহীন অভিযোগে গ্রেপ্তার হয়েছেন এবং জামিন বা অভিযোগ ছাড়াই কারারুদ্ধ রয়েছেন। গ্রেপ্তার হওয়াদের মধ্যে রয়েছেন রাজনীতিবিদ, বিচারক, আইনজীবী, সাংবাদিক, এমনকি অভিনেতা ও গায়কেরাও।
আরেকটি অভিযোগ হেফাজতে মৃত্যু। অভিযোগ করা হয়েছে জুলাই 2024-এর পর আওয়ামী লীগের 45 জন নেতা কর্মীর হেফাজতে মৃত্যু হয়েছে। কিছু ক্ষেত্রে হার্ট অ্যাটাকে মৃত্যুর খবর দেওয়া হলেও তাদের দেহে নির্যাতনের স্পষ্ট চিহ্ন পাওয়া গেছে বলে দাবি করা হয়েছে। অপারেশন ডেভিল হান্ট এবং রাষ্ট্রীয় অভিযান সম্পর্কে অভিযোগ করা হয়েছে। যোগাযোগে আরো বলা হয়েছে, অন্তর্বর্তীকালীন প্রশাসন কর্তৃক ফেব্রুয়ারি 2025-এ অপারেশন ডেভিল হান্ট নামে একটি যৌথ অভিযান পরিচালিত হয়। এই অভিযানের লক্ষ্য ছিল আওয়ামী ফ্যাসিবাদ দমন করা। পুলিশ ও সেনাবাহিনীর এই যৌথ উদ্যোগে মাত্র 12 দিনের মধ্যে 18,000 লোককে গ্রেপ্তার করা হয়েছে বলে জানানো হয়। দায় মুক্তির আদেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে অভিযোগে। যোগাযোগটি বাংলাদেশের বিচারহীনতার সংস্কৃতি নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেছে। বিশেষত অন্তর্বর্তীকালীন প্রশাসন কর্তৃক 14 অক্টোবর 2024 তারিখে জারি করা একটি দায় মুক্তি আদেশ নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। ওই আদেশের মাধ্যমে 15 জুলাই থেকে 8 আগস্ট 2024-এর মধ্যে সংগঠিত কাজের জন্য এই উত্থানে সমস্ত প্রচেষ্টা করা ছাত্র ও নাগরিকদের বিরুদ্ধে কোনো মামলা বা হয়রানি না করার নির্দেশ দেওয়া হয়। আইসিসিতে দাখিলকৃত যোগাযোগে যুক্তি দেওয়া হয়েছে, এই ধরনের একতরফা দায় মুক্তি প্রদান কেবল বিচারহীনতা তৈরি করে না, বরং এসব হামলায় অভিযুক্ত অপরাধীদের প্রতি রাষ্ট্রের প্রচ্ছন্ন সমর্থনের ইঙ্গিত দেয়। ন্যায় বিচারের স্বার্থে এই অভিযোগগুলোর ক্ষেত্রে আইসিসির প্রতি তদন্তের দাবি জানানো হয়েছে। যোগাযোগটি স্পষ্ট করে যে বাংলাদেশ আওয়ামী লীগ সংশ্লিষ্টদের বিরুদ্ধে সংগঠিত নির্যাতনের প্রতিকারে দেশীয়ভাবে কোনো বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়া হচ্ছে না। এমত অবস্থায় ন্যায় বিচার নিশ্চিত করার সর্বোত্তম সুযোগ হলো আইসিসি প্রসিকিউটরের দ্বারা পূর্ণাঙ্গ তদন্ত শুরু করা। স্টিভেন পাউলস কেসি দাখিলকৃত যোগাযোগে মন্তব্য করেন, রাজনৈতিক পালাবদলের পরিস্থিতিতে প্রতিশোধমূলক অপরাধ একটি তীব্র সমসাময়িক উদ্বেগের বিষয়। এই অপরাধগুলো সুস্পষ্টভাবে আইসিসির এখতিয়ারভুক্ত এবং এর দমন ন্যায় বিচারের স্বার্থে অপরিহার্য। যথাযথ অভিযোগ দাখিল করা হয়েছে আইসিসিতে, কারণ বাংলাদেশে এই মুহূর্তে একটা বিচারহীনতার সংস্কৃতির মধ্যে আমরা বসবাস করছি। বাংলাদেশের মানুষের জীবন বিপন্ন হয়ে গেছে। শুধু যে আওয়ামী লীগ করে তাদেরই নয়, বাংলাদেশের আপামর জনসাধারণ, এমনকি আওয়ামী লীগ যদি নাও করে ট্যাগ লাগিয়ে তাকে কারাবন্দী করা হচ্ছে, তার উপর নির্যাতন করা হচ্ছে, নানা রকম অত্যাচার। এই অত্যাচারের তো বিচার হতে হবে। এই অত্যাচারের তো শেষ আছে। ইউনূসের বাড়াবাড়ি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গেছে। এই বাড়াবাড়িটা দমন করা দরকার। যথাযথভাবে আইসিসিতে যে অভিযোগটি করা হয়েছে, আমরা প্রত্যাশা করি যে আইসিসি এই অভিযোগটি আমলে নিয়ে শীঘ্রই তদন্তে নামবে ইউনূসের বিরুদ্ধে। বাংলাদেশের মানুষের কষ্ট হচ্ছে। গত 15টা মাস সীমাহীন কষ্টে, নানা রকম কষ্টে দিন যাচ্ছে। বাংলাদেশের মানুষ একটু সচেতন হন, একটু জেগে উঠুন, তাহলে ইউনূসের এই দেশদ্রোহী শাসন থেকে আপনারা মুক্তি পাবেন। এই মুহূর্তে পর্যন্তই। সবাই ভালো থাকুন।